আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরু থেকে কোনো সার শব্দ না পেয়ে আরুর দিকে তাকাতে দেখলো আর শরীরটা নেতিয়ে পড়েছে আর ওর বুকে মাথা রেখে জ্ঞান হারিয়েছে। আরশি বুঝতে পারলো আরুষির এখন কি অবস্থা। আরও বেশি ভয়ে প্রচণ্ড শরীরে অস্বস্তিতে সেন্সলেস হয়ে গেছে। হঠাৎই বাইরে থেকে সানার আওয়াজ শোনা গেল। ভাইয়া, আরুর কি অবস্থা? ও কি ঠিক আছে? আমাকে কি দরকার? ও এখন সেন্সলেস হয়ে গেছে আর জামা কাপড়ও সম্পূর্ণ ভিজে। আমি কি হেল্প করব? আমি কি চেঞ্জ করিয়ে দেব? তার কোনো দরকার নেই, আমি নিজেই পারবো, তুই চিন্তা করিস না। আর তুই নিচে গিয়ে আম্মুকে বল যে আরু পাখির শরীরটা খারাপ, আমি সবটা সামলে নেব, না হলে খামোখা চিন্তা করবে। আর যতক্ষণ না আরু পাখির সেন্স ফিরে আসে ততক্ষণ আমি নিচে যাব না। আচ্ছা ভাইয়া। সানা রুম থেকে বেরিয়ে যেতেই আরুর শরীর থেকে ভেজা কাপড়গুলো খুলে একটা টাওয়াল দিয়ে ভালো করে জড়িয়ে দিল। তাড়াতাড়ি করে আরুষিকে বিছানায় শোয়ালো আর নিজে 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসলো। আরুষির ভিজা চুল থেকে পড়া জলগুলো বিছানায় পড়ে বিছানায় ভিজে গেছে। আরুষিকে এবার নিজের সঙ্গে জড়িয়ে নিল। তারপর আরুষির গালে হাত দিয়ে বলতে লাগলো, এই আরু পাখি ওঠো, কি হলো তোমার? আরও উঠছে না দিকে গ্লাস থেকে জল নিয়ে আরুষির মুখে ঝাপটা দিল। তাতে কোনো কাজ হচ্ছে না, কিন্তু আরশির শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমে চলেছে। আরশির চিন্তাটা বেড়ে গেল। দেরি না করে ওয়ার্ড্রপ থেকে ব্ল্যাঙ্কেট বার করে এনে আরশির শরীরে জড়িয়ে দিল। কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। আরশির শরীর আগে থেকে বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। আরশি বুঝলো যে এভাবে কিছুই হবে না, তাই নিজেকেও আরশির সঙ্গে জড়িয়ে নিল আর দিতে শুরু করলো ওর ভালোবাসার ছোঁয়া। ক্রমশ আরুষিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে আরিশ, আর আরিশের ভালোবাসার উষ্ণতায় আরুষির শীতলতা কেটে যাচ্ছে। ধীরে ধীরে আরুষির জ্ঞান ফিরে আসায় আরশি দেওয়া ব্যথাগুলোকে ক্রমশ অনুভব করতে পারলো আরু। কিছুক্ষণ পর আরশ দেখলো যে আরুষি ক্রমশ নর্মাল হয়ে আসছে আর এখন চোখ পিটপিট করে তাকাচ্ছে বাচ্চাদের মতো। চোখের জল জমে আসার কারণে মাঝে মাঝে একটা পাপড়ি অপর পাপড়ির সঙ্গে লেপটে যাচ্ছে। আরুষিকে এবার নর্মাল হয়ে আসতে দেখে প্রাণ ফিরে পেল আরিশ। কিছুক্ষণের জন্য যেন ওর মাথা কাজ করছিল না। আরু খুব দুর্বল লাগছে, তাই কিছু বলছে না, কেবল ভেজে ভেজে চোখে তাকিয়ে আছে আরিশের দিকে। আরিশ আরুর দিকে তাকিয়ে তারপর ওর ঠোঁটে হালকা করে নিজের ঠোঁট দুটোকে স্পর্শ করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আরুষির কাছে আরিশ যেন একটা নিরাপদ আশ্রয়। এখানে থাকলে কোনো বিপদ ওকে ছুঁতে পারবে না, এটারও বিশ্বাস করে। সারা জীবন আরুষের বুকে এভাবে কাটাতে চায় আরুষি। ওই মেয়ের সাহস কি করে হয় আমার কফিতে লঙ্কা গুঁড়ো মেশানোর? আমি ওকে শেষ করে ফেলবো। নাটক করে নিজেকে অসুস্থ প্রমাণ করে আরুষের কাছ থেকে সিম্প্যাথি আদায় করতে চাই, তাই না? আমি তা কিছুতেই হতে দেব না। এই বাড়িতে এভাবে কতদিন টেকে আমিও দেখব। ওর আরিশের সঙ্গে ডিভোর্স করিয়ে আমি ওকে বিয়ে করব। যদি না করি তাহলে আমার নামও রাইসা নয়। রাইসার রুমে ঢুকতেই কথাগুলো শুনতে পেল সানা। বুঝতে পারলো যে রাইসা ব্যাপারটা নিয়ে তুমুল দাঙ্গা হাঙ্গামা বাঁধাবে। তাই রাইসা যদি একবার জানতে পারে যে আয়শার আরও এইভাবে রয়েছে তাহলে তো জমে যাবে। সানা এবার মজা নেওয়ার জন্য রাইসার কাছে গেল। সানা যেতেই রাইসা আবার শুরু করলো, তুই বল সানা, মেয়েটার কত বড় সাহস যে আমার কফিতে লঙ্কা মিশিয়েছে, রাইসার কফিতে। হ্যাঁ, তুমি তো বিরাট কিছু যে তোমার কফিতে কিছু মেশানো যাবে না। যত সব আজাইরা। আর মন যা করেছে ঠিকই করেছে, আমি হলে তো আরো বেশি করে মেশাতাম। সানা এবার তবুও নিজের রাগটাকে চেপে নর্মাল হয়ে বলল, যে ওর মেশানো ঠিক হয়নি, কিন্তু ও সেন্সলেস হয়ে গেছে। ভাইয়া ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে বলে হাসিটাকে আটকে রাখার চেষ্টা করলো, তবুও যেন বারবার ব্যর্থ হচ্ছে। কথাটা শুনে রাইসা যেন আরো 3 গুণ হাইপার হয়ে গেল। কোনোভাবেই আরিশের সঙ্গে আরুকে ও সহ্য করতে পারে না, সেই ছোটবেলা থেকেই। আমি এক্ষুনি যাবো আরিশের কাছে, ওই মেয়ের কাছ থেকে নিয়ে আসবো আরিশকে। আমি এক মুহূর্ত আরিশকে ওর কাছে রাখবো না। আজকে আমার সাথে এমন করেছে, না জানি অন্যদিন আরিশের সাথে কি করে। ও আরিশ ভাইয়াকে কেন? কাউকে কখনো কিচ্ছু করবে না, তোমাকেও কিছু করতো না, কিন্তু সকালে তুমি ওর সঙ্গে যে ব্যবহারটা করেছো তার কারণে এটা তোমার পাওনা ছিল রাইসা আপু। রাইসা যেই যেতে যাবে তখনই সানা ওর হাতটা ধরলো। যে করে হোক ওদের এই সুন্দর মুহূর্তটাকে কেবলমাত্র রাইসার জন্য নষ্ট হতে দিতে পারবেন ও, কখনোই না। এমনিতেই ওদের দুজনের মধ্যে এই কয়দিনে যা হয়েছে তাতে আরুর অসুস্থতায় যেন আরিশের ভালোবাসাটা আরো বেড়ে গেছে আর সব ফিকে হয়ে যাচ্ছে ক্রমশ। এসব কথাগুলো মনে মনে ভাবছে সানা। কি হলো, তুই আমাকে আটকেছিস কেন? আপু তুমি এখন যেও না, ওরা নিজেদের মধ্যে প্রাইভেট কিছু সময় কাটাচ্ছে, তাই আমার মনে হয় তোমার এখন যাওয়াটা ঠিক হবে না। রাইসার রাগ তো
এবার সপ্তম আসমানে ছড়িয়ে গেল। আরিশ শুধু আমার আর কারো নয়। আরুকে জড়িয়ে ধরে শুয়ে আছে আরিশ। ঘুম অনেকক্ষণ আগে ভেঙে গেছে, উঠছে না কেবলমাত্র আরুষির কারণে। আরুষি বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে ওর বুকের মাঝে ঘুমিয়ে আছে। এখন বিছানা থেকে উঠে গেলে আরুষি জেগে যাবে, তাই এখন আরুষিকে জাগানো ঠিক হবে না, তাই উঠতেও পারছে না আরিশ। সকালের ঘটনা পরিপ্রেক্ষিতে আরও যে এমন কিছু ঘটাবে সেটা হয়তো আরিশ কল্পনাও করেনি। কথাটি ভেবে খুব হাসি পেল আরিশের, কারণ এমন বাচ্চাদের মতো কাজগুলো আরুষির দ্বারাই সম্ভব। মেয়েটা এখনো বড় হলো না, কপালে ভালোবাসার একটা পরশ নিয়ে অনেকক্ষণ আরুষির দিকে তাকিয়ে রইল আরিশ। মেয়েটাকে নিজের থেকেও বড্ড বেশি ভালোবাসে আরিশ। ওর কেউ ক্ষতি করার চেষ্টা করলে তাকে আরিশ ছাড়বে না। গুটি গুটি পায়ে আনিকা খানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো আরু। সরাসরি রুমে ঢোকার সাহস পাচ্ছে না, দরজার পাশে দাঁড়িয়ে উকি মারছে। রাত 11টা প্রায়। আরিশকে জড়িয়ে ঘুমিয়েছিল। আরিশকে ছাড়িয়ে কোনো ক্রমে ওনাদের রুমে এসেছে আরু ক্ষমা চাওয়ার জন্য। আফজাল সাহেব রুমে আছেন, তবে ওনাকে খেয়াল করেনি আরুষি। আর একবার উকি মারতে আফজাল সাহেব পেপার পড়তে পড়তে হেসে ফেলেন। ওনাকে হাসতে দেখে আনিকা খান অবাক হয়ে বলেন, পেপারে কি কোনো সুন্দরী মেয়ের ছবি দিয়েছে যে তাকে দেখে তোমাকে হাসতে হবে? নাকি আবার নতুন করে বিয়ে করার শখ জেগেছে? কোনটা? শ্বশুর শাশুড়ির এমন প্রেমের কথোপকথন শুনে আরুষির নিজেরও বেশ খানিকটা লজ্জা লাগছে। আফজাল সাহেব চোখের ইশারায় আনিকা খানকে দরজার কাছে যেতে বলেন। আনিকা খান প্রথমে কিছু বুঝলেন না, তবে ওনার ইশারা বুঝতে পেরে দরজার কাছে গিয়ে দেখলেন আরুষি দাঁড়িয়ে আছে। আনিকা খানকে এভাবে দেখে আরুষি চমকে গেছে, সঙ্গে খানিকটা লজ্জাও পড়ে গেছে, কারণ উনি নিশ্চয়ই জেনে গেছেন যে এতক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে ওনাদের প্রেমের কথোপকথন শুনছিল ও। আনিকা খান আরুষিকে রুমের ভেতর নিয়ে গেলেন। আফজাল সাহেবের সামনে কাচুমাচু মুখ করে বসে আছে আরুষি, কিছুই বলছে না, ভয়ে যেন কাঠ হয়ে গেছে। বারবার ভাবছে যে যদি দুপুরের ঘটনার জন্য আফজাল সাহেব ওকে কিছু বলেন তাহলে। আফজাল সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমি যা শুনলাম তা কি ঠিক আরু মামনি? আরও থরথর করে কাঁপছে, কি বলবে ও এখন। এই ঘটনাটার কারণে আফজাল সাহেব যদি এখন ওকে বাড়ি থেকে বের করে দেয়, সেই ভয় পাচ্ছে। আর আনিকা খান তো আরুর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছেন। হঠাৎ করে আফজাল সাহেব চড়ে উৎফুল্লতার সঙ্গে বলে উঠলেন, এটাই তো আশা করেছিলাম মামনি তোর থেকে। কেউ তোকে অপমান করবে আর তুই তাকে সহজে ছেড়ে দিবি, পাল্টা জবাব দিবি না। এইটা জানলে আমিও খুব রেগে যেতাম, কিন্তু তুই যা করেছিস একদম ঠিক করেছিস। নিজের অধিকারটা সবার আগে, কখনো নিজের অধিকার ছাড়বি না। আফজাল সাহেবের কথা শুনে আরুষি ছলছল চোখে তার দিকে তাকালো। আরুষের বাবা মায়ের মতো একজন শ্বশুর শাশুড়িকে পেয়ে আরু নিজেকে ধন্য মনে করে। কতজন মেয়ের কপাল এমন সৌভাগ্য হয়। মাঝে মাঝে নিজের বাবার সঙ্গে আফজাল খানকে মেলানোর চেষ্টা করতে গিয়ে আরু যেন কখনোই মিলিয়ে উঠতে পারে না, কারণ দুটি চরিত্রের মধ্যে যে বড্ড তফাৎ। কেউ নিজের সন্তানকে কাছে পেয়ে দূরে ঠেলে দেয়, আবার কেউ পরের সন্তানকে নিজের সন্তানের মতোই কাছে টেনে নেয়। সকালবেলা ঘুম ভাঙতেই আরুর জায়গাটা হাতড়ে দেখলেও কেউ নেই, অর্থাৎ আরু উঠে পড়েছে অনেকক্ষণ আগে। আসলে কালকের রাতের ঘটনায় আরু খুব লজ্জা পেয়েছে, সে কারণে তাড়াতাড়ি উঠে পড়েছে। আর সে মুখোমুখি হবে কি করে? ও লজ্জে ওর দিকে তাকাতেই পারবে না। আরিশ জানে আরুষির ওকে ঘুম থেকে না ডেকে দেওয়ার কারণ। অন্যদিন আরু ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে ডেকে দেয়, কিন্তু আজকে ডাকেনি লজ্জায়। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো যে অনেকটাই দেরি হয়ে গেছে ওর উঠতে। আসলে আগের দিন আরুকে নিয়ে চিন্তা করতে করতে সময় যে কিভাবে কেটে গেছে সেটা ওর ধরাছোঁয়ার বাইরে। ঘুমের ভাবটা কাটতেই বিছানা ছেড়ে উঠল আরিশ। দেখতে পেল বিছানার উপরে অফিসে যাওয়ার জন্য শার্ট আর যাবতীয় সব কিছু রেডি করা আছে। আরু যে নিজের প্ল্যান মাফিক সব কিছু করেছে সেটা বুঝতে আর অসুবিধা হলো না আরিশের। বিছানার পাশে থাকা টেবিলের দিকে তাকাতেই দেখলো কফি রাখা আছে, তা থেকে ধোয়া উঠছে, অর্থাৎ কফিটা যে কিছুক্ষণ আগে দিয়েছে তা আন্দাজ করতে পারলো। কফির কাপটা তুলতে তার নিচ থেকে একটা চিকুট পেল আরিশ, আর তাতে লেখা, আপনার সমস্ত কিছু রেডি করে দিয়েছি, কফিটা তাড়াতাড়ি খেয়ে নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। লেখাটা যে অনেকটা তাড়াহুড়ো করে লিখেছে। আরুষির আঁকা বাঁকা হাতের লেখা দেখেই বোঝা যাচ্ছে। আরিশ মুচকি এসে কফিতে চুমুক দিল। তবে আজকের কফির টেস্টটা একটু অন্যরকম, অন্য দিনের থেকে সামান্য কিছুটা আলাদা। অন্যদিন কফি বানিয়ে দেয় ওর মা, তবে আজকেরটা ভিন্ন স্বাদ আছে। বুঝতে পারলো যে আরও কফিটা বানিয়েছে। মুচকি এসে কফিটা শেষ করে শার্ট আর প্যান্টের দিকে তাকালো আরিশ। আরুষি বেছে বেছে আরিশের জন্য অ্যাশ কালারের শার্ট আর ব্লু কালারের প্যান্ট রেখেছে, ব্লেজার রাখিনি, কারণ আরু সবসময় বলে
ওকে শুধু শার্টেই বেশি ভালো লাগে, তাই হয়তো ব্লেজার রাখিনি। কোন পারফিউমটা ব্যবহার করবে সেটাও রেখে দিয়েছে আরুষি। জামা কাপড়ের দিকে তাকিয়ে আরিশ বলতে লাগলো, তোমার পছন্দের সমস্ত জিনিস আমি পরবো, তবে আজকে নয়। আজকে তোমার কথাটা রাখতে পারছি না, কারণ তোমার শাস্তির মেয়াদ এখনো শেষ হয়নি। যতদিন না সব ঠিকঠাক হচ্ছে ততদিন তোমার বিরুদ্ধে যেতেই হবে আমাকে। জানি তুমি কষ্ট পাবে, তবে পরে আমি ভালোবাসা দিয়ে তা সুদে আসলে উসুল করে দেবো। ওয়াশরুমে ঢুকেই শাওয়ারটা অন করতেই আরশের সমস্ত শরীর ভিজে গেল। ভেজা চুলগুলো চোখের উপর এসে পড়ে। সামনের দেওয়ালে আটকে রাখা চিরকুটটাতে কি লেখা আছে সেটাও বুঝতে পারছিল না। চুলগুলোকে হাত দিয়ে মাথার পিছনে ঠেলে চিরকুটে লেখা বোঝার চেষ্টা করলো আরিশ। আচ্ছা, কফি খাওয়ার সময় অন্য একটা স্বাদ পেয়েছিলেন আজকে? জানি পেয়েছিলেন। আর এটাও জানেন যে আজকে কফিটা আমি বানিয়েছি, আর কফির প্রথম চুমুকটাও আমিই দিয়েছি। তারপর আপনি দিন শেষে ভালোবাসার পরশটাও আমিই দিব। আমি চাই আমার ভালোবাসার স্বাদ গ্রহণ করে আপনার দিনের শুরু এবং সমাপ্তি দুটোই ঘটুক। তাই যতদিন বেঁচে আছি ভালোবেসে যাব। অজস্র ভালোবাসা, প্রিয়। আরশি লেখা শব্দগুলো পড়ে কিছুক্ষণের জন্য আরশের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। কথাগুলো এতই আবেগী যে আরশের হৃদয়কে স্পর্শ করে গেছে। মনে মনে মহান আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে আরিশ যে এত কিছু উপভোগ করতে পারছে। আর যদি আরও এই পরিস্থিতির সম্মুখীন না হতো তাহলে হয়তো নিজের ভালোবাসার প্রকাশ ঠিকঠাক করতে পারতো না। আর আরশি হয়তো পেত না আরুষির এমন আবেগ মাখা ভালোবাসা। রুমের ভিতর ঢুকতে চোখ পড়ল আরুষির পছন্দ করা শার্টের উপর। মনটা বারবার টানছে শার্টটা পরার, কিন্তু এখন তা সম্ভব নয়। তাই অনেক অপেক্ষা করার চেষ্টা করেও অবশেষে সফল হয়ে ওয়ার্ড্রপ থেকে একটা সাদা রঙের শার্ট বের করে আনলো আরিশ, আর একটা কালো রঙের ব্লেজারও পরলো। আজকের ব্রেকফাস্ট বানাচ্ছে আরুষি। আনিকা খানের আজকের দিনের মতো আপাতত ছুটি। সারা বছর তো উনিই কাজ করেন, আর আরুষিকে কিছু করতে দেন না, তাই অনেকটা জোর করে তাকে বসিয়ে রেখেছে আরুষি। সুজি হালুয়া, পরোটা, ডিম ভাজা, জুস, আলু ভাজা আর পায়েস বানিয়েছে আরুষি। মাঝে মাঝে ওর মায়ের কাছ থেকে এগুলো শিখে নিয়েছিল, তাই বানাতে খুব একটা অসুবিধা এবং কারোর সাহায্যের প্রয়োজন হয়নি। আরুষিকে দেখে খুব খুশি খুশি লাগছে। তার দূর থেকে আনিকা খান এবং সানা দুজনেই দেখতে পাচ্ছেন এবং আরুষিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। আনিকা খান সানার কানে কানে বললেন, মেয়েটাকে বেশ খুশি দেখাচ্ছে আজকে। আল্লাহ যেন সারা জীবন ওকে এভাবেই খুশি রাখে, কখনো যেন ওর মুখ থেকে হাসি কেড়ে না নেয়। তবে কি এই খুশির কারণ সেটাই তো বুঝতে পারছি না। আরিশের সাথে সব ঝামেলার কি সমাপ্তি হয়েছে? তোকে কি কিছু বলেছে এ ব্যাপারে? সানা উদাস চোখে আরুর দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বলেনি, তবে ওকে খুশি দেখে রাইসা আপু যে লুচির মতো ফুলে যাবে সেটা ভালোভাবেই বুঝতে পারছি। বলে দুজনেই মুচকি হাসি দিতে লাগলো। ওরা দুজন এভাবে হাসাহাসি করছিল। তখনই আনিকা খানের বোন রেনু খান এলেন। আজকে সকালে ব্রেকফাস্ট কি পাবো নাকি পাবো না, সে কখন থেকে অপেক্ষা করছি। আজকে মনে হয় এই মেয়ে খেতে টেতে আর দেবে না, সবাইকে না খাইয়েই ছাড়বে। রেনু খান বলতে বলতে আসছিলেন। কিচেন থেকে কথাগুলো আরুষি শুনতে পাচ্ছিল, কিন্তু আপাতত এই কথাগুলো কানে নেওয়ার মুডে নেই। খুব ভালো মুডে আছে এখন, তাই ওনার কথা শুনে সকাল সকাল নিজের মুডটাকে খারাপ করতে চায় না আরও। আর তার উপর যদি এখন ওনার মেয়ে এসে টেপ রেকর্ডারের মতো চালু হয় তাহলে তো আর কথাই নেই। আনিকা খান রেনু খানকে নিজের পাশে বসিয়ে পড়ল, আরও একটু বসো না, আরও মামনির প্রায় হয়ে গেছে, আর তাছাড়া আরিশ আসুক তারপর। আরশুর ইতিমধ্যে সব রান্না কমপ্লিট। এক এক করে সব খাবার টেবিলে সাজিয়ে আবার রান্নাঘরে চলে গেল। তখনই আরিশ এলো। আরিশ দেখতে পেল যে আরও কিচেনে রয়েছে। কফি খাওয়ার সময় আন্দাজ করেছিল যে সকালে ব্রেকফাস্টটা আরুই বানাবে। আরিশ আসতে ঝটপট করে আরুষির রান্নাঘর থেকে পাশ নিয়ে এলো। সবাই খেতে বসেছে, তবে আনিকা খান বসেনি দেখে ওনার জোর করে বসালেন আরু। এতক্ষণে আরও আরিশের দিকে লক্ষ্য করেনি। হঠাৎ আরিশকে খাবার দিতে গিয়ে বুঝতে পারলো আরিশের সাজগোজের পার্থক্যটা। ও যা যা পছন্দ করে দিয়েছিল আর তার কোনো কিছুই পয়নি, এমনকি ঘড়িটাও নয়, পারফিউমটাও আলাদা। কালকে পর আরিশের এমন ব্যবহারের পর আরুষি ভেবেছিল আরিশ হয়তো ওকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আরিশ যে এখনো ওর উপর রাগ করে আছে, এগুলোই তার প্রমাণ। আরুষি সবকিছু লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। চুপচাপ সবকিছু সহ্য করে নিল। মনের ভিতর কষ্ট হচ্ছে, কিন্তু তা এখন সবার সামনে প্রকাশ করতে চায় না। সবাইকে দেখছি, রাইসাকে দেখছি না তো। রাইসা কোথায়? রাইসা আপু তো এখনো ঘুম থেকে ওঠেনি। ও, আরিশ অবাক যে হয়নি তা নয়, বরং বেশ ভালোই অবাক হয়েছে। আরিশের মুখের অবস্থা দেখে ব্যাপারটা সামাল দেওয়ার জন্য রেনু খান বললেন, আসলে কালকে তোর বউ যা করলো
তারপর থেকে ওর শরীরটা খুব খারাপ লাগছে। মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করেছে। না জানি তোর বউ আবার কখন কি ক্ষতি করে দেয়। শরীরটা ভালো নেই বলেই হয়তো উঠতে পারেনি তাড়াতাড়ি। ও তো সবসময় 6টা 6:30টার দিকেই ওঠে। আমি যতদূর শুনলাম রাইসা কেবলমাত্র একবার চুমুক দিয়েছে, কিন্তু আরুষি যে পুরো কফিটা খেলো। কিন্তু এখন আরু মামুনিকে তো বেশ ঠিকঠাক দেখাচ্ছে। তাহলে আরও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরিশের এমন ব্যবহারের পর কোনোভাবেই খুশি নয় ও। ভালো মুডটা যেন খারাপ হয়ে গেল। এখন কে ওকে অপমান করলো আর কে সান্ত্বনা দিল তার কোনো কিছুতেই যায় আসে না ওর। কথাটা শোনা মাত্রই আরিশ আরুর দিকে তাকালো। মেয়েটার মুখটা কেমন চুপসে গেছে। কিছুক্ষণ আগে বেশ প্রাণোচ্ছল দেখাচ্ছিল। ওর ব্যতিক্রমী কিছু কাজ যে ওকে এতটা দুঃখ দেবে তা আগে জানলে কখনোই এ ধরনের কাজ করার সাহস পেত না। আরুষিকে দেখে খুব কষ্ট হচ্ছে ওর। ভাবছে সামান্য জামা কাপড়ের ব্যাপার ছিল, পরে নিলেই পারতো। কিন্তু এখন আফসোস করা ছাড়া আর কিছুই করেনি। অফিসে এসে বসে আছে আরিশ। এতদিনের একগাদা কাজ পড়ে আছে, কোনো কাজে মন বসছে না। সকালবেলা আরুষির ওই রকম মন খারাপ দেখে আরিশের মনটা কেমন আনজান করছে। ল্যাপটপের দিকে গভীরভাবে তাকিয়ে আছে আরিশ, আর তাতে নিজের ঘরের সিসিটিভি ফুটেজ ফুটে উঠছে স্ক্রিনে। আরুষিকেই দেখছে ল্যাপটপে। অনেকক্ষণ ধরে উদাস হয়ে বসে আছে মনমারা হয়ে। আরিশের ইচ্ছে করছে এখনই ছুটে যেতে আরুর কাছে। মেয়েটাকে আজ অজানায় অনেক কষ্ট দিয়ে ফেলেছে। আর চুপচাপ হাত পা গুটিয়ে বসেছিল, তখনই সানা রুমের মাঝে প্রবেশ করলো। আম্মু ডাকছে তোকে, আর সকাল থেকে দেখছি তোর মন খারাপ। কি হয়েছে তোর? যাচ্ছি, কিন্তু কেন? আগে এটা বল যে তোর মন খারাপ কেন। আর কিছু না, তুই বল। ভাইয়ার খাবার দিতে তোকে অফিসে যেতে বলেছিল। আমি যাব না, রহিম চাচাকে বলে দিয়ে আসতে। না, তুই যাবি, নাহলে আম্মু খুব রাগ করবে। আচ্ছা, আমি যাচ্ছি। আর এতক্ষণ এটার জন্যই অপেক্ষা করছিল। সানার কাছ থেকে কথাটা শুনতেই খুশিতে ধরল না, তাই ঝটপট রাজি হয়ে গেল। আরও রান্না করছে সব আরশের জন্য। আর তারপর রুমে এসে মনমারা হয়ে বসেছিল এতক্ষণ। যাওয়ার কথা শুনে এক প্রকার উৎফুল্লতা কাজ করলো ওর মাঝে। তাতে করে একটা কালো রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল আরু। এতক্ষণে আরশের মনটা খুব খারাপ ছিল, কিন্তু হঠাৎ আরু আসবে জেনে মনটা ওর খুশিতে ভরে গেল। এত কষ্টের মতো এক প্রকার শান্তি পেল আরুর মুখে হাসি দেখে, যা দেখে ও সারা জীবন কাটিয়ে দিতে পারে। আরুষ অপেক্ষা করছে আরুর আসার জন্য। আরুষি ব্ল্যাক কালারের শাড়ি পরেছে আর সাজগোজ খুবই সাধারণ। বেশি সাজতে পছন্দ করে না, কারণ এতে নিজেকে জোকার মনে হয়। আরুষ বলে তাকে অতি সাধারণভাবেই ভালো লাগে। তাই নিজের ভালোবাসার মানুষের চোখে যখন ভালোই আছে, তখন বাহ্যিকভাবে আলাদা সাজগোজের প্রয়োজন মনে করে না আরও। হাতে কালো কাচের চুড়ি পরেছে, গলায় সিম্পল চেন দেওয়া লকেট, আর চুলগুলো ছেড়ে দিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। আরুষি আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, নিজের উপর ক্রাশ খেয়ে যায়। না জানি আমার জামাই দেখলে তো পাগল হয়ে যাবে। কথাটা বলে হাসতে লাগলো আরু। আজ এদিকে সিসিটিভি ফুটেজ চেক করছে আর হেসে গড়াগড়ি খাচ্ছে আরুর কথা শুনে। মেয়েটা সত্যি খুব বাচ্চা, তা ওর হাবভাবেই বোঝা যায়। হঠাৎ সানার ডাক কানে এলো। আরু, তুই রেডি? আম্মু সব গুছিয়ে দিয়েছে, তাড়াতাড়ি আয় নিচে। হ্যাঁ, আমি আসছি। তাড়াতাড়ি নিজের উপর একবার চোখ বুলিয়ে নিল সবকিছু ঠিক আছে কিনা। তারপর তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। তবে ফোনটা বিছানার উপরই রেখে গেছে, সেটা নিয়ে যেতে মনে নেই। আজ ল্যাপটপ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার কাজে মনোযোগ দিল। আর কিছুক্ষণ পরেই আরও আসবে, আর তাকে দেখলে মনোযোগ থাকবে না, সেটাও জানে। ওই একটা মেয়ে, তার মনোযোগে বিঘ্ন ঘটাতে যথেষ্ট। রাইসা রেডি হচ্ছে, একটা প্লাজো আর একটা টপ পরেছে। পারফিউমটা বাতাসে ছাড়তেই রুমটা সুগন্ধে ভরে গেল। কিরে, আর কত পারফিউম লাগাবি? আর দিস না, একটু বেশি বিদঘুটে লাগছে। আরিশকে আমার নেশায় পাগল করতে চাই। আজকে ওকে আমার করেই ছাড়বো, বিয়ের জন্য রাজি করাবো। সে ঠিক আছে, তবে তুই একটু পরে যাস। কেন পরে যাব কেন? আরিশের সঙ্গে দেখা করার জন্য এখন আমাকে টাইম মেনটেন করতে হবে নাকি? আরও এক্ষুনি আরিশের জন্য লাঞ্চ নিয়ে গেছে। তুই এখন গেলে ব্যাপারটা ঘেটে যাবে। আর এই মেয়েটার প্রতি আরিশের টানটা তোর থেকে বেশি। মনে হয় না ও থাকলে আরিশ তোকে নিয়ে ভাববে? তুমি কি এখন ওই মেয়ের হয়ে কথা বলবে নাকি আমার হয়ে? রেগে যাচ্ছিস কেন? আরিশ যতই দেখাক যে ও মেয়েটাকে ইগনোর করছে, আমার মনে হয় না ও সম্পূর্ণ ইগনোর করতে পারছে। সারাদিন না পেলেও সারা রাত ওর সঙ্গে একই রুমে থাকে। একটা রাতই যথেষ্ট একজন মেয়ের জন্য একটা ছেলেকে বশ করার জন্য। তোর আগে বিয়ে হোক, তারপর বুঝবি। যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েকে আরিশের কাছ থেকে সরাতে হবে,
না হলে আমি কখনোই আরিশকে পাবো না। বলে ধপ করে বিছানায় বসে পড়ল। সারা রাস্তাটা আরশির মুড খুব ভালো ছিল। সকালে আরশের কাছ থেকে এমন ব্যবহার পাওয়ার পর এটা ছিল একটা ভালো শুরু। তাই নিজেকে বেশ ফুরফুরে লাগছে। আরশ যত কষ্টই দিক সব যেন মিইয়ে গেছে। ও নিজেই লাঞ্চ করেনি, তবে খাবারটি একটু বেশ নিয়েছে। কাজে ব্যস্ততার ফাঁকে ল্যাপটপের দিকে একবার তাকালো আরিশ। দেখলো সিকিউরিটি গার্ড দরজাটা খুলে দিতে আরও ভিতরে ঢুকলো। মুডটা ভালো, বেশ হাসি খুশি দেখাচ্ছে। আরুকে হাসতে দেখে প্রাণটা জুড়িয়ে গেল। ওর কাজটা খুব ইম্পর্টেন্ট ছিল বলে আরুর থেকে চোখ সরিয়ে নিয়ে ফাইলের উপর নজর দিল। আরু এই প্রথম আরিশের অফিসে এসেছে, তাই কাউকে চেনে না। কিছুটা পথ যেতেই অন্যমনস্ক হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ছেলেকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, আরিশ খানের রুম কোনটা বলতে পারবেন? কণ্ঠটা খুব চেনা চেনা লাগলো তুরানের কাছে। তাই সামনের দিকে তাকাতেই খুশিতে তুরানের মুখ ঝলমল করে উঠল। তুরান খুশি হয়ে বলল, আরশি, তুই হঠাৎ এখানে? এক অচেনা মানুষের কাছ থেকে নিজের নাম শুনে, তাও আবার তুই, সম্বোধনে আরো সামনের দিকে তাকালো। তুরানকে দেখে আরুষি খুশিতে গদগদ। খুব ভালো লাগছে ওকে দেখে। এবার নিজের জায়গা থেকে বেরিয়ে এসে বলল, হঠাৎ তুই এখানে? অনেকদিন পর তোর সঙ্গে দেখা, খুব ভালো লাগছে তোকে দেখতে পেয়ে। আরুষি তুরানের গালটা টেনে দিয়ে বলল, আমারও তোকে দেখে খুব ভালো লাগছে। সত্যি অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো। সেই 2 বছর আগে ড্রয়িং ক্লাস ছেড়ে দিয়েছি, তারপর থেকে তোর সঙ্গে আর যোগাযোগ নেই। এই কয়েক বছরে তোকে বড্ড মিস করেছি রে। তোর ছোট ছোট পাগলামি, তারপর দুজনে একসঙ্গে ফুচকা খাওয়া, তোকে বাড়ি অবধি দিয়ে আসা, সব কিছুই মনে পড়ে আজ। কিন্তু হঠাৎ দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। এখন আমরা আগের মতোই হতে পারবো, আর আমাদের ফ্রেন্ডশিপটাও। হ্যাঁ। তুই এখানে হঠাৎ জব ইন্টারভিউর জন্য এসেছিস নাকি? আরুষি মুচকি এসে বলল, আমি ওনার ওয়াইফ। তুরান খুশি হয়ে আরুষকে জড়িয়ে ধরল। কংগ্রেচুলেশন, অবশেষে স্যারের মতো একজন লাইফ পার্টনার পেলে তুই। আরুষি তুরানকে ছাড়িয়ে পড়ল। ঠিক বলেছিস, সত্যি আমি ওনাকে পেয়ে খুব খুশি। আশেপাশে অনেকেই ওদের দিকে তাকাচ্ছিল, তবে ওদের কথোপকথন দেখে সবাই বুঝতে পারলো যে তারা ভালো বন্ধু, তাই কেউ কিছু মনে করেনি। তুরান আরুর হাতে লাঞ্চ বক্স দেখে বলল, স্যারের জন্য নিশ্চয়ই লাঞ্চ এনেছিস? হ্যাঁ। লাঞ্চ টাইম অনেক আগেই পার হয়ে গেছে, তবে স্যার এখনো লাঞ্চ করেননি। স্যারের বোধ হয় খুব খিদে পেয়েছে। তুই তাড়াতাড়ি যা, তবে আমার নাম্বারটা নিয়ে যা। তুই আমার নাম্বারটা নোট করে নে। আরশি ব্যাগ হাতে ফোনটা পেল না। এরপর তুরান নাম্বারটা নোট করে নিল। আরশি আর দেরি করলো না, জানে আরশের খুব খিদে পেয়েছে, আরও নিজেও সকাল থেকে কিচ্ছু খায়নি, তাই তুরানের দেখানো ডাইরেকশনে এগিয়ে গেল। আরশের রুমের দিকে যত এগোচ্ছে আরশির হার্টবিট বেড়ে চলেছে। কেন এমন হচ্ছে? নিজের চেনা মানুষের কাছে যেতে গিয়ে এই অনুভূতি কেন, তা বুঝতে পারছে না। আরশ ফাইল চেক করছিল, হঠাৎ শুনলো দরজা খোলার আওয়াজ। বুঝতে পারলো আরশি এসেছে, তাই তাড়াতাড়ি মুচকি এসে আবার নর্মাল হয়ে গেল। আরশি ধীরে ধীরে আরশের কাছে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর আরশ তাকাচ্ছে না দেখে আরশি গলা পরিষ্কার করে বলল, আপনার জন্য লাঞ্চ এনেছি, আপনার কি সময় হবে খাওয়ার? আরিশ আরশির দিকে তাকিয়ে বলল, কারো রুমে ঢোকার আগে তার পারমিশন নিয়ে ঢুকতে হয়, এতটুকু জ্ঞান আছে? কথাটা শুনে আরশি ভরকে গেল। ও তো আরশি বউ, তার পারমিশন লাগবে বলে আরশি মনে করে না। মাথাটা গরম হয়ে গেল, তাই টিফিনটা টেবিলের উপর রেখে ফাইলটা আরশের হাত থেকে কেড়ে নিয়ে ওর কোলের উপর বসে পড়লো। তারপর গলা জড়িয়ে পড়লো। আমি মনে করি না যে নিজের জামাইয়ের রুমে ঢোকার জন্য পারমিশনের প্রয়োজন হয়। সো মাই ডিয়ার হাজব্যান্ড, আমার সাথে আর কথা কাটাকাটি না করে আপনি যদি তাড়াতাড়ি লাঞ্চটা করতেন তাহলে আমার খুব ভালো লাগতো। আরুষির কাণ্ড দেখে বুঝতে পারছে না হাসবে নাকি কাঁদবে। মেয়েটার প্রতিটা পদক্ষেপে ওকে জব্দ করে ফেলে। এটা আমার অফিস, আমাদের বেডরুম নয় যে যখন তখন না বলে ঢুকে পড়বে। আরশি এবার রেগে গিয়ে আরশের কানে জোরে একটা কামড় দিল। পাগল হয়ে গেছো নাকি? সারাদিনে কিছু খাওনি নাকি যে আমাকে এখন খেয়ে ফেলছো? আরুষি আরশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে বলল, আপনি ছাড়া আর কে আছে আমার? আপনাকে খেয়েই ফেলবো আমি, জানেন? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার কি খিদে পায় না? কথাটা শুনে আরশের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সারাদিনের ব্যস্ততায় আরও কিছু খেয়েছে কিনা তা ভাবতে পায়নি। মেয়েটা সে সকাল থেকে না খেয়ে আছে, আর এখন প্রায় 2:15 বাজে। আয়েশা আবার নিজেকে সামলে নিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কি কিছু খেতে দেবে নাকি এভাবেই না খাইয়ে রাখবে? আরশি ঠিক আগের অবস্থান থেকেই বলল, আমাকে একটু খাইয়ে দেবে নিজের হাতে করে?
আরিশের বলা প্রত্যেকটা কথা যেন আরিশের বুকে গিয়ে লাগছিল। মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, কত কষ্টই না পেয়েছে। এত কষ্টের মাঝেও ওর জন্য খাবার এনেছে। এতটুকু তো করতে পারে আরিশ। তাছাড়া ও নিজে চেয়েছিল আরুর হাতে খেতে। নিজের রাগ অভিমান সব কিছুকে দূরে রেখে আরিশ খাবারগুলো খুলতে শুরু করলো। কিন্তু আরুষি ঠিক আগের মতোই আছে। আরিশের বুক থেকে নড়বে না বলেই হয়তো ঠিক করেছে। আরুষি জানতো আরিশ যতই রাগ করুক না কেন কখনো ওর কষ্ট সহ্য করতে পারবে না। কথাগুলো ভাবতেই দাঁত বার করে হাসছে আরু। আর আরিশ তা বুঝতে পারছে। এই ছোট ছোট মিষ্টি ব্যবহারগুলোর কারণেই তো আরিশ আরুর প্রেমে পড়েছিল। আরিশ ভাতটা মেখে প্রথম লোকমা আরুর গালে তুলে দিল। আরু না করলো না, ভালোভাবে খেতে লাগলো। আরিশ নিজেও খাচ্ছে আর চুপ করে আছে। আরু বক বক করে চলেছে। আরিশও বাধ্য ছেলের মতো সব কথা শুনছে। তবে তুরানের কথা আরু এখনো আরিশকে বলেনি, বলতেই ভুলে গেছে। খাওয়া দাওয়া তাদের প্রায় শেষ। আরুষি আরিশের কোল থেকে নেমে পড়লো। জানেন তো আজকের রান্না আমি করেছি। আরিশ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো। তাই বলি, রান্নার টেস্টটা আজকে এত বাজে কেন? আরুষি কোমরে হাত দিয়ে বলল। আপনি এ কথা বলতে পারলেন? ও, আমি তো এখন পুরনো হয়ে গেছি, তাই না? নতুন অনেক মানুষ এসেছে, তারা তো আমার থেকেও ভালো সব পারে। একদম তাই, একদম ঠিক বুঝেছো তুমি। তুমি তো আমার এক্স, তাই না? বলে আরুষি কোমর জড়িয়ে কাছে টেনে নিল। আরুষির সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে। আরিশের বুকের সাথে লেপটে গেছে ও। আরুষির মুখের উপর পড়া চুলগুলো আরিশ হাত দিয়ে কানের পেছনে কুঁচিয়ে দিল। আরিশ এবার আরুষির কানের কাছে গিয়ে বলল, আর একটা বিয়ে করব আমি। তুমি পুরনো হয়ে গেছো, তাই ঠিক আর ইন্টারেস্ট পাচ্ছি না। আরুষি চোখ বন্ধ করে নিয়েছিল। ভেবেছিল যে আরিশ হয়তো ওকে কিস করবে, কিন্তু এরকম কথা শুনে তাড়াতাড়ি চোখ খুলে আরিশকে ধাক্কা মারলো। আরিশ কোনো ক্রমে নিজেকে সামলে নিল। হ্যাঁ, বিয়ে করেন, আমিও করব। আপনাকে দেখিয়ে দেব যে আমিও কিছু কম যাই না। বলে মুখ ভেঙচি দিয়ে আরুষির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরুষি গাড়িতে উঠে বসলো। তারপর গাড়ি ছেড়ে দিতেই নিমিষের চোখের সামনে থেকে মিলিয়ে গেল। আর এই সমস্ত কিছু লক্ষ্য করছিল রাইসা। এতক্ষণ ধরে অপেক্ষা করছিল অফিসে ঢোকার জন্য। আরও বেরিয়ে যেতেই রাইসা অফিসের মধ্যে ঢুকলো। আরুষি বসে বসে ল্যাপটপ চেক করছে। তখনই দরজায় নক পড়ার শব্দে বাইরে থাকা ব্যক্তিকে ঘরে ঢোকার অনুমতি দিল। তুই কি খুব বিজি? আরুষ রাইসাকে দেখে চমকে গেল। হঠাৎ এমন সময়ে রাইসাকে মোটেও আশা করেনি। হঠাৎ তুই এখানে? রাইসা একা একা বাড়িতে বসে খুব বোর ফিল করছিল। তাই ভাবলাম তোর সঙ্গে দেখা করতে চলে আসি। তাছাড়া অনেকদিন বাংলাদেশে আসা হয়নি, সবকিছু বড্ড অচেনা লাগছে। তাই ভাবলাম তুই যদি ফ্রি থাকিস তোর সঙ্গে একটু বের হব। এই মেয়েটা আমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছানখার করে দেবে দেখছি, বিরক্তিকর। তাহলে তোকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ আমি এখন খুব বিজি। আধা ঘন্টা পর ফ্রি হব। ওকে, তুই কাজ কর, আমি বসে আছি, কোনো সমস্যা নেই। ওকে, তুই বাড়িতে গিয়ে আমার আরু পাখিকে পাঠিয়ে দে। তোর সঙ্গে ঘুরতে গিয়ে আমার কোনো কাজ নেই। ওর সঙ্গে গেলে দুজন কিছু ভালো সময় কাটাতে পারবো। তারপর আরশি আর রাইসা বেরিয়ে গেল 4টের দিকে। আরশি টাইপ করছে আর রাইসা পাশে বসে আছে। কোথায় যেতে চাস তুই? তুই যেখানে নিয়ে যাবি। বিরক্তিকর সব কথাবার্তা। আমি ঠিক করেছি প্রথমে বেশ কিছু শপিং করে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে ফিরবো। এত লেট? আমি বাড়ির সবাইকে বলে এসেছি, চিন্তা করিস না। আমার জানটাকে যে বাড়িতে একা ফেলে আমি এখানে রয়েছি, কি করে ঠিক আছি? রাত 9:30। আরিশ বাড়ি ফিরছে না দেখে আরুষির খুব চিন্তা হচ্ছে। আরিশকে অনেকবারই কল করেছে, কিন্তু বারবারই নট রিচেবল বলছে। কোনো বিপদে পড়লো না তো, নাকি অফিসে কোনো কাজে আটকে গেছে, সেটা বুঝতে পারছে না। জানলে চিন্তাটা কম হতো। না পেরে তুরানকে একটা কল করলো। হ্যালো তুরান, উনি এখনো বাড়ি আসেনি জানিস? এতদিন স্যার অফিসে ছিলেন না, অনেক কাজ ওনার জমেছিল। তবে উনি তো 4টের সময় পেরিয়ে গেছেন। ও। এরপর তুরানের সঙ্গে আরো কিছু কথাবার্তা বললো। কোনো কিছু ভালো লাগছে না ওর আরশিকে ছাড়া। তুরানের সঙ্গে কথা বললো, মনটা রয়েছে আরশির কাছে। খুব চিন্তা হচ্ছে ওর। হঠাৎ গাড়ির হর্নের আওয়াজ শুনে বুঝতে পারলো যে আরশি এসেছে। তাই তুরানকে তাড়াতাড়ি বাই বলে ফোনটা কেটে দিল। বেলকনি থেকে দাঁড়িয়ে আরশি দেখছে, মুখটা খুশিতে ভরে গেছে আরশিকে নামতে দেখে। তবে গাড়ি থেকে রাইসাকে নামতে দেখে ওর খুশিটা যেন মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। আরশি আর রাইসাকে একসঙ্গে গাড়ি থেকে নামতে দেখে আরুর খুব কষ্ট হলো। এত কিছুর পরও এগুলো মেনে নেওয়া যায় না। সবসময় এগুলো প্রতিনিয়ত ওর চোখের সামনে ঘটছে। বারবারই মুখ বুজে সহ্য করে যাচ্ছে আরু। তাছাড়া যদি আরশের রাইসার সঙ্গে যাওয়ার ইচ্ছে হতো, তাহলে ও যখন দুপুরে অফিসে গেল একবার বলতে পারতো। এই জিনিসটাই বড্ড বেশি কষ্ট পেয়েছে আরু। দৃশ্যটা চোখে সইতে না পেরে রুমের ভিতর চলে আসলো আরু। এসে বই নিয়ে পড়তে বসে গেল, যদিও ইচ্ছে করে বসেনি। আরশের উপর রাগ দেখেই বসেছে।
পড়াশোনাটা আজকাল ঠিক হয়ে উঠছে না, সেই কারণে সব কিছু গলে গেছে। কি করবে ও? মাথায় শুধু আরশের কথাগুলো ঘোরে। পড়তে বসলে বইয়ের মধ্যে যেন আরশের মুখ ফুটে ওঠে বারবার। বইটা ধরে আছে আর ক্রমাগত চোখের জলে টপটপ করে বইয়ের পৃষ্ঠায় পড়ে পাতাটাকে ভিজিয়ে দিচ্ছে। বইয়ের মোটা মোটা অক্ষরগুলো চোখে ঝাপসা দেখছে। চোখটা বড়ই অবাধ্য, ওর কথা শুনতে চায় না। বাড়ির সিঁড়ি দিয়ে উঠছে আর আরশ ভাবছে যে রুমি গিয়ে আরুষিকে সব সত্য কথা বলবে। আসতে কেন এত দেরি হলো, আর রাইসা ওর সঙ্গে কি করছিল। আরশ লক্ষ্য করেছিল আরুষি বেলকনিতে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে, আর ওদের দুজনকে একসঙ্গে দেখেছে। আর দিন রাইসাকে আরও বাড়িতে দেখেনি এবং রাইসাকে নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, তাই আর ব্যাপারটাকে নিয়ে ভেবে দেখেনি। পায়ের আওয়াজ শুনে আরও সঙ্গে সঙ্গে চোখের জল মুছে নিয়ে বইটাকে মুখের সামনে ধরল আড়াল করে, যাতে আরিশ ওর মুখ দেখতে না পায়। ও চায় না নিজের চোখের জলটা আরিশকে দেখাতে। এখন ভাবছে যখন নিজের ভালোবাসাটাকেই প্রকাশ করতে ব্যর্থ, তখন চোখের জলটাও ওর না দেখানোই ভালো। আর রুমে ঢুকে দেখলো আর একটু অবাক হলো, কারণ আরও বইটাও পুরো মুখের সামনে নিয়ে পড়ছে, যাতে ওর মুখটা ঢেকে রেখেছে এবং ঠিকঠাক দেখা যাচ্ছে না। আবেগটাকে কাটিয়ে নিয়ে ধীরে ধীরে আরুর কাছে যেতে গিয়েও গেল না। আরিশ ভাবলো ফ্রেশ হয়ে এসে তারপর আরুষিকে সবটা জানাবে। আর এখন যেহেতু আরও বই পড়ছে, তাই ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আরিশ একটা শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শার নেবে এখন। আজকে রাইসা ওকে জ্বালিয়েছে, তাতে পুরো মাথা হ্যাং করে আছে। আর ওর সঙ্গে কথা বলার জন্য একটা ফ্রেশ মাইন্ডের প্রয়োজন। আরিশ ওয়াশরুমে চলে যেতেই আরুষি বইটা মুখের সামনে থেকে নামিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। জানি আমাকে আর ভালোবাসেন না উনি, সেজন্যই তো আমাকে উপেক্ষা করে ওয়াশরুমে চলে গেলেন। কোনো কিছু বলার প্রয়োজনও বোধ করলেন না। যদি আমাকে আগের মতো ভালোবাসতেন তাহলে আমার মান অভিমানগুলো বোঝার চেষ্টা করতেন। একবার হয়তো বলতেন যে আরু পাখি আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। থাকবো না আমি আর এখানে বলে বইটা পাশে ধপ করে রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজায় এত জোরে ধাক্কা মারল যে ওয়াশরুম থেকেও আরশের কানে শব্দটা পৌঁছেছে। এবার আমি সবকিছু একটু বেশি বেশি করে ফেলেছি, তবে আর না। ওকে কষ্ট দিয়ে আমি নিজেই তার থেকে বেশি কষ্ট পাচ্ছি। রাত প্রায় 10টা 30। আরুষি ওর রুম থেকে বেরিয়ে হনহন করে সানার রুমের দিকে যাচ্ছিল। তখন রাইসার রুমটি পার করতে গিয়ে রাইসার রুমে থেকে হাসির আওয়াজ কানে আসতেই দাঁড়িয়ে গেল। তারপর উকি মেরে দেখতে লাগলো কি হচ্ছে। তুই আর আরিশ আজকে খুব এনজয় করেছিস বল? ভীষণ। আরিশ এতটা ভালোবাসতে পারে তা আমার কল্পনাতেও ছিল না। বাদ বাকিটুকু রাইসা কি বললো তা আরুর কানে নিল না, কারণ যতটুকু শুনেছে তাতেও আলাদা একটা ভাবনা ভেবে ফেলেছে। বেশি দেরি না করে আরও তাড়াতাড়ি সানার রুমের দিকে গেল। সানার রুমে গিয়ে বিছানার উপর বসে পড়ল। সানা তখন আরবের সঙ্গে কথা বলছিল। আচমকা আরুষি এসে পড়ায় সানা ভয় পেয়ে গেল। আমি আপনাকে একটু পরে ফোন করছি। ওকে। কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? কেন ভাইয়ার সাথে কি কোনো সমস্যা হয়েছে তোর? আর একটু রাগি চোখে তাকাতে সানা ভয়ে ভয়ে পড়ল। আরে তুই ঘুমাবি সেটা কোনো ব্যাপার না। আমি আসলে জানতে চাইছি যে ভাইয়া কি তোকে কিছু বলেছে? বুঝতে পেরেছি, তোর কোনো ইচ্ছা নেই আমাকে এখানে ঘুমাতে নেয়ার। আচ্ছা আমি এক্ষুনি চলে যাচ্ছি। আর উঠতে গেলে সানা ওর হাত ধরে আবার বসিয়ে দিল। আরে রাগ করছিস কেন? আমি সেই মাইন্ডে বলিনি। তোর যতদিন ইচ্ছা হয় তুই আমার রুমে থাক। আরও সানার দিকে আবার তাকিয়ে বলল, যতদিন ইচ্ছে ততদিন নয়, আমি শুধু আজকের দিনটাই থাকবো, তারপর কালকে আমি চলে যাব। কোথায় যাবি তুই? আমি এ বাড়ি থেকে চলে যাব। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না, উনিও না। সানা আরুকে কাঁদতে দেখে নিজেও ইমোশনাল হয়ে গেল। তারপর আরুকে জড়িয়ে ধরে বলল, তুই কোথাও যাবি না, আমার সাথেই থাকবি। ভাইয়া যখন তোর সঙ্গে এরকম ব্যবহার করেছে ওর কাছে যাওয়ার দরকার নেই। সানা যদিও জানে যে আরু অভিমানের থেকে সমস্ত কথাগুলো বলছে, আর আরুকে কতটা ভালোবাসে সেটা সকলেরই জানা, কারোরই অজানা নয়। শুধু আরু ভালোবাসাটাও বুঝলেও মানতে চায় না। সানা আরুর মাথায় হাত বুলিয়ে বলতে শুরু করলো, তুই ঘুমিয়ে পড়, আমি আছি এখানে। আরু তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা বন্ধ করে দিল। তারপর শুয়ে পড়লো বিছানায়। ওনাকে একদম ঢুকতে দিবি না। আর আমি জানি যদিও বা আমার থাকা বা না থাকায় ওনার কোনো যায় আসে না, তাই উনি আসবে না। আর যদি আসে তাহলে একদম ঢুকতে দিবি না। আমি ওনার কাছে আর যাব না। আচ্ছা মুশকিল হলো এদেরকে নিয়ে। ভাইয়া ওকে নিয়ে যাবে সেটা আমিও খুব ভালো করেই জানি, আরও নিজেও জানে। ওকে নিয়ে গেলে আরও সকালে আমাকে শেষ করে দেবে। আচ্ছা। লাইট অফ করে দুজনে শুয়ে পড়ল। আরবকে সানার আর ফোন করা হলো না। এদিকে আরব বারবার তাকে ফোন করে যাচ্ছে। সানা বারবার ফোনটা কেটে দিচ্ছে। না পেরে আরবকে একটা মেসেজ করলো,
আমি খুব সমস্যায় আছি আরুকে নিয়ে, আজকে আর কথা হবে না, বাই। অপর দিক থেকে আরব মেসেজে রিপ্লাই দিল কান্নার ইমোজি দিয়ে, যা দেখে সানা হেসে ফেল। ফোনটা রেখে দিয়ে আরুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। কয়েক মিনিটের মধ্যে সানাও ঘুমিয়ে পড়লো। আর চোখে ঘুম নেই, মনটা বারবার আনচান করছে। আয়েশকে ছাড়া যে থাকতে পারে না। আয়েশ কোনো রকমে তাড়াতাড়ি করে শাওনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চুলগুলো থেকে এখনো টপ করে পানি গড়িয়ে পড়ছে। ভালো করে মাথাটা মোছা হয়নি। রুমে এসে দেখলো আরু নেই। ও যা ভয় পেয়েছিল তাই হলো। এখন যে মেয়েটাকে মানাতে গিয়ে ওকে বেশ ভালোই খাটতে হবে তাও বুঝতে পারছে, তবুও কিছু কর নেই। আরুকে ছাড়া ঘুম আসে না ওর। তাছাড়া আরুকে ছাড়া থাকা ওর পক্ষে সম্ভব নয়। তাড়াতাড়ি করে অগোছালো হয়ে সানার রুমে গেল আরিশ। ও খুব ভালোভাবে জানে যে আরু সানার রুমে যাবে, তাই অন্য কোথাও না গিয়ে সানার রুমেই গেল। সানার রুমে গিয়ে দরজায় নক করতে সানার ঘুম ভেঙে গেল। আরও ঘুমিয়ে পড়েছে আরিশের কথা ভাবতে ভাবতে। সানা বিছানা থেকে নেমে পড়ল। এসেছে এদের দুজনকে নিয়ে, আমার জ্বালা কখন কি করে বোঝা দেয়। সানা দরজাটা খুলতেই আরিশ ভেতরে ঢোকার চেষ্টা করলেই সানা আটকে দিল ওকে। ভাইয়া, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা, না হলে এত রাতে তোর বউ আবার দাঙ্গা হাঙ্গামা করবে, আর আমি সেটা এখন চাই না। একেই তো তোর জন্য আমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে। কোনো দাঙ্গা হাঙ্গামা হবে না, আমাকে যেতে দে, আমি ওকে নিয়েই চলে যাব। সেটা হচ্ছে না, বউয়ের সাথে ঝামেলা করে তাকে কষ্ট দিয়ে এখন এসেছেন উনি মাখন লাগাতে। তাড়াতাড়ি নিজের রুমে যা, আমার ঘুম পেয়েছে। তুই ওর হয়ে কথা বলছিস? আচ্ছা, তবে এটা তো জানিস যে ও কতটা অবুঝ, কিছু বুঝতে চায় না বোঝারেও। আর ও যা দেখবে সবসময় যে সেটাই সত্যি তা কিন্তু নয়। সানা মনে মনে ভাবলো যে হয়তো কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আরো এরকম করেছে, তাই ভাবলো আরিশকে একটা সুযোগ দেওয়া উচিত। তোর বউকে নিয়ে যা। আর হ্যাঁ, নেক্সট বার যদি শুনেছি ওকে বকাঝকা বা অন্য কোনো কিছু বলেছিস তাহলে তোর খবর আছে। আরিশ রুমে ঢুকে আরুষির দিকে এক পলক তাকালো। কাঁদতে কাঁদতে চোখের নোনা জলগুলো এতক্ষণে শুকিয়ে গেছে তার চিহ্ন স্পষ্ট। আলতো করে আরুষিকে কোলে তুলে নিল। তারপর সানার রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। হঠাৎ ঘুমের মধ্যে আরু অনুভব করলো যে সে যেন হাওয়ায় ভাসছে। তাহলে কি কোনো পরিদের রাজ্যে চলে এসেছে? কেউ কি তাকে তুলে নিয়ে গেছে? এরকম ভাবনা ভাবতে হঠাৎ আস্তে করে চোখ খুলে পিটপিট করে তাকিয়ে দেখলো যে আরিশ তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। আরিশকে এক পলক দেখেই আরু চোখটা বন্ধ করে নিল। আরিশ তাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরু হালকা করে চোখ পিটপিট করে দেখলো আর মনে মনে বলল, আমাকে এখানে ঢং করে এনে এখন রাইসার কাছে গেছে প্রেমালাপ করতে। আসুক ঘরে, আমাকে কিছু জিজ্ঞাসা করুক, আমি উত্তর দিব না। সব সময় আমার ধৈর্যের পরীক্ষা নেয়া, তাই না? আজ কলটা সেরে রুমে ঢুকলো। কলটা অনেক আগে এসেছিল, তবে আরুষিকে আনার ব্যস্ততায় আর ধরতে পায়নি, তাই এখন কলটা অ্যাটেন্ড করলো। রুমে এসে আরুষির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আমি জানি আনু পাখি তুমি জেগে আছো, তাই এসব ঘুমের নাটকটা বন্ধ করো। এখন আমি যা বলছি তা শুনবে তুমি। সব সময় না জেনে বুঝে তুমি রাগ করো, এটা তো ঠিক না। আর তোমাকে সব বলতাম, কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্য একটা ফ্রেশ মাইন্ডের প্রয়োজন ছিল, তাই আর কিছু বলিনি। আরুষি তাও কোনো কথা বলছে না, আগের মতোই চুপ করে শুয়ে আছে। আরু পাখি কথা বলো, চুপ করে আছো কেন? আরুষি থেকে তাও কোনো রেসপন্স নেই। তুমি যদি এবার কিছু না বলো তাহলে আমি কিন্তু আবার তোমার উপর টর্চার শুরু করব, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। আরুষি থেকে নো রেসপন্স। আরিশ এবার না পেয়ে আরুষিকে ভালোবাসতে শুরু করলে হঠাৎ করে আরুষি কেঁদে উঠল। হঠাৎ করে আরুষিকে কাঁদতে দেখে আরিশ ঘাবড়ে গেল। আরিশ আরুর থেকে সরে এসে পড়ল, আই এম রিয়েলি সরি আরু পাখি, আমি এরকমটা করতে চাইনি। আরুষি আরিশের জামার কলা ধরে নিজের কাছে টেনে এনে কাঁদতে কাঁদতে বলল, আমাকে তো এখন আর ভালো লাগে না, তাই না? সব ভালোবাসা তো রাইসার জন্য। রাইসার সঙ্গে মজা করে এসে এখন আমার কাছে এসেছেন, আমি কি বুঝি না? আরিশ বুঝতে পারল আরুষির অভিমানের কারণ, তাই আরুষির কপালে ভালোবাসে পরশ এঁকে আরুকে চুপ করিয়ে দিল। কে বললো আমি তোমাকে ভালোবাসি না? নিজের থেকেও বড্ড বেশি ভালোবাসি তোমাকে, সারা জীবন বেসে যাব। তুমি তো আমাকে কিছু বলার সুযোগই দিলে না, তবে তুমি যেমন আমাকে কোনো সুযোগ দিলে না, আমিও দেব না তোমাকে। আরুষিও আরিশের কথায় চুপ হয়ে গেল একদম। আরিশ মেতে উঠল আরুষির ভালোবাসে। আজকে আরিশ আরু সানা তিনজন মিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে। আরু আজ সানার নর্মাল ক্লাস হবে, তবে আরিশকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। কালকে ওদের রেজাল্ট, আর তা নিয়ে সকলের মাঝে চিন্তা। আরিশ নিজেও যে খুব একটা চিন্তায় নেই তেমনটা নয়, নিজের উপর বিশ্বাস থাকলেও তবুও কেমন একটা ভয় ভয় লাগছে ওর। যত হোক, ফাইনাল এক্সাম বলে কথা। হঠাৎ প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন সেটাই বুঝতে পারছে না।
তবে সারাদিন আরুর সঙ্গে সময় কাটাতে পারবে, এটা ভেবে খুশি। রাইসা নামক প্যারা থেকে মুক্তি পেল আজকে। সারা রাস্তায় ওরা গল্প করতে করতে এসেছে। আজকে সানার আরাপে ঘুরতে যাওয়ার কথা আছে, তাই সানা কয়েকটা ক্লাস করে বেরিয়ে যাবে। কিন্তু আরুকে তো একা থাকতে হবে, এই কথাটা ভেবে ওর মন খারাপ লাগছে। সানা কি নিয়ে তিথি একটু আলাদাভাবে কথা বলার জন্য ডেকে নিয়ে গেল, আরুকে অপেক্ষা করতে বলেছে। তারপর এসে একসঙ্গে 3 জন মিলে ক্লাসে যাবে। আরিশ দাঁড়িয়ে রয়েছে আরুর পাশে। আমার আরু পাখির কি মুড অফ? আরুষি বাচ্চাদের মতো করে মাথা নাড়িয়ে বলল, না। আমার বউটার যে মুড অফ সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি। আমাকে কি বলা যায় না যে কারণটা কি? সানা আরাফ ভাইয়ার সঙ্গে ঘুরতে চলে যাবে, তখন আমি একা একা বসে থাকবো। আরিশ হা হা করে হেসে উঠল। তো এই ব্যাপার? আপনি হাসছেন? আরিশ আরুর গাল টেনে দিয়ে বলল, আমি হাসছি। আচ্ছা, এবার তুমি এখন ক্লাসে যাও, প্রিন্সিপালের সঙ্গে কথা বলে আমি আসছি। কলেজ ছুটির পর আমি তোমাকে নিতে আসব, তাই একা একা যাবে না। যদি যাও তো খবর আছে। আরিশ তারপর কিছু ভেবে মুচকি মুচকি হাসতে হাসতে প্রিন্সিপালের রুমের দিকে গেল। সানা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, আর ও জানতো যে লাঞ্চ টাইম হলেই সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে যাবে, কিন্তু হঠাৎ করে ওরা আগে আগে চলে গেল। আর আরু বেচারি তো একা একা বসে বোর হচ্ছে। তিথি থাকলেও আজকে যেন কেমন একটা চুপচাপ, কোনো কথা বলছে না। আর তিথি দুজনে মিলে ক্যান্টিনে বসে আছে, খাবার অর্ডার করেছে। তবে তিথি খাবারটা ধরে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে অন্যদিকে। আজকে আরু তিথির মাঝে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করেছে। তিথি কখনো এইভাবে চুপচাপ বসে থাকার মেয়ে নয়, সবসময় প্রাণোচ্ছল আর খুব কথা বলতে ভালোবাসে। আর আজকে ওকে চুপচাপ থাকতে দেখে খুবই অবাক লাগছে। অন্যদিকে এতক্ষণে এটা ওটা বলে মাথা খেয়ে ফেলে, তবে তিথি সবটা না বলে যে আরও কিছুই জানতে পারছে না। সারা লাঞ্চ টাইম তিথি ওভাবেই চুপচাপ ছিল, কোনো কথা বলেনি দেখে আরও নিজে থেকেও কিছু জিজ্ঞাসা করেনি। আরিশের মাঝে 3 থেকে 4 বার ফোন করেছে ও লাঞ্চ করেছে কিনা ঠিকঠাক তা জানার জন্য। আর আরিশ যা যা বলেছে সে সমস্ত খাবার অর্ডার করেছে আরু। ক্লাসে যেতে না পেরে আরু জিজ্ঞাসা করলো তিথিকে, কিরে তুই চুপচাপ যে, কোনো কথা বলছিস না কেন? আরও ডাক দিতেই তিথি যেন চমকে উঠল। মেয়েটা যে কোনো ভাবনার জগতের মধ্যে থাকে, বুঝতে পারে না আরও। তিথিকে চমকে উঠতে দেখে আরু বলল, কিরে ভয় পেয়ে গেলি নাকি? আর কি এত ভাবছিস তুই সেই থেকে? কিছু না রে, এমনি মনটা ভালো নেই। আরু তিথির হাতে আলতো করে স্পর্শ করে বলল, মনটা যে ভালো নেই সেটা আমিও জানি, তবে কারণটা কি তা আমি জানতে পারি নাকি সেটুকু অধিকারও আমি হারিয়েছি? তিথি এবার কান্না করে দিয়ে বলল, আমার বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আর তুই তো জানিস আমি নাহিদকে কতটা ভালোবাসি। ও এখন জবলেস বলে আমার বাড়ি থেকে মেনে নিচ্ছে না, কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি এখন কি করব? আমার পক্ষে এখন অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। 3 বছরের রিলেশনশিপের একটা পবিত্র সম্পর্কে আমি কোনোভাবেই নষ্ট করতে পারবো না। আরু তিথিকে কি সান্ত্বনা দেবে তা নিজেই বুঝতে পারছে না। এ বিষয়ে কোনো ধারণা নেই ওর, আগে কখনো এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তিথির মনের যা অবস্থা তাতে আরও ওকে কিছু বললেও তিথি বুঝবে না, তাও ভালো করেই জানে। আরও কিছু বলতে যাবে, তখনই হঠাৎ প্রিন্সিপাল রুমে ঢুকলেন। প্রিন্সিপাল আসতেই সকলেই দাঁড়িয়ে গেল। উনি রুমে এসে বললেন, আমরা সকলেই এই বিষয়ে অবগত যে আগামীকাল আমাদের ইউনিভার্সিটির পিএইচডি ফাইনাল রেজাল্ট আসবে। আমরা আশা করছি যে চূড়ান্ত ফলাফলটা আমাদের ইউনিভার্সিটি থেকেই আসবে। আমরা আশা করছি তা আরিশ খানের হাত ধরেই আসবে। যদি এমনটা হয় তো তাকে চূড়ান্ত সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা আমাদের ভার্সিটিতে একটা অনুষ্ঠানের আয়োজন করব। আশা করি সকলেই উপস্থিত থাকবে সেখানে। আয়েশের নাম শুনে আরশির মনটা ভরে গেল, কারণ এত বড় একটা সম্মান ওর স্বামী পাবে, তাতে আনন্দে ওর বুকটাও ভরে যাচ্ছে। প্রিন্সিপাল স্যার আসতেই তিথি আর কি বলতে চাইলো তার ওর শোনা হলো না। আরুর গাড়ি চলেছে আপন গতিতে। আরিশ ড্রাইভিং সিটে বসে আছে, আর আরু ওর পাশের সিটে হেলান দিয়ে চোখটা বন্ধ করে রেখেছে। মনে হচ্ছে দীর্ঘ ক্লান্তির পর বিশ্রাম নেওয়ার ব্যর্থ চেষ্টা। আরিশ আরুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবারও সামনের দিকে তাকিয়ে বলে উঠল, কি আরু পাখি, ননদিনী নেই বলে মন খারাপ? আরু আগের অবস্থান থেকে বলল, না কিছু নয়, অন্য একটা ভাবনা মাথায় ঘুরছে। হঠাৎই ফোনে মেসেজের টুংটাং নোটিফিকেশন আসতে ব্যাগ থেকে ফোনটা বার করে হাতে নিতে শব্দ করে হেসে ফেল আরু। এতক্ষণ পর আরুর হাসির আওয়াজ শুনে আরিশ আরুর দিকে তাকালো। কি হয়েছে, হাসছো যে?
আর ফোনটা আরশের দিকে ঘুরিয়ে বলল। আর ছবিগুলো দেখুন। ছবির দিকে তাকে মুচকি হাসলো, তারপর বলল, আমার বোনটা হ্যাপি থাকলেই আমি খুশি। সানা আর ওর আরবের ঘুরতে যাওয়ার কিছু ছবি পাঠিয়েছে। দুজনে যে খুব আনন্দ করছে তার ছবিগুলোতে ফুটে উঠেছে। এগুলো দেখলে মনে একটা প্রশান্তি কাজ করে। আরশি একটু থেমে বলল, তুমি আমাকে কিছু বলতে চাইছিলে আরু পাখি, তা তো আর শোনা হলো না, এবার বলো। আমি কিছু বলছিলাম তাই না? ওরে আমার ভোলা মনের বউ, কোন দিন আমাকেই না ভুলে যান। আপনি বলেছিলেন যে আপনার কোনো কারণে চিন্তার শেষ নেই। আরশি এবার একটু নড়চড়ে বসলো, তারপর বলতে আরম্ভ করলো, তিথি একটু সমস্যার মধ্যে আছে আর সেই কথাই আমাকে বলছিল, আর তা নিয়ে আমিও চিন্তিত। আর আরুর দিকে ভুরু কুচকে তাকিয়ে, যেমন? তিথি নাহিদ ভাইয়াকে খুব ভালোবাসে, কিন্তু ওর বাড়ি থেকে অন্য এক জায়গায় বিয়ে ঠিক করেছে, আর তিথি সেখানে বিয়ে করতে চায় না। তা ওর বাড়ি থেকে মেনে নিচ্ছে না কেন? নাহিদ ভাইয়া জবলেস বলে মেনে নিতে পারছে না তিথির বাড়ির লোক। নতুন সম্বন্ধ এসেছে, ছেলেটা নাকি কোনো কোম্পানিতে জব করে, তাই তিথির বাড়ি থেকে হমত করছে। আজ কেবল বেকারত্বের কারণে কি একটা ভালোবাসা অসমাপ্ত থেকে যাবে? বাইরের দিকে তাকিয়ে। তা এখন উপায়? আমি জানি না, আমার মুখে সেরকম কোনো শব্দই আসেনি যাতে আমি তিথিকে সান্ত্বনা দিতে পারি। আমার নিজেরই খুব খারাপ লাগছে এখন। বুঝলাম। তাই নাহিদ ভাইয়ার বাড়ি কোথায় জানো? আই মিন ডিটেলস। নাহিদ ভাইয়া ঢাকা ভার্সিটিতে পড়ে আর ওখানকার হোস্টেলে থাকে। ওখানে ওনাকে পাওয়া যেতে পারে হয়তো। আচ্ছা। এরপর ব্যাপারটা নিয়ে ওদের আর কোনো কথা হলো না। আরুর মন বেশ খারাপ দেখে আরিশও আরুকে বিরক্ত করেনি। আরু বাড়িতে ফিরতে আজ ওকে নামিয়ে দিয়ে কোথাও চলে গেল। তার শোনা হয়ে ওঠেনি। আস্তে আস্তে বাড়িতে ঢুকতে আনিকা খান প্রশ্ন করে উঠলেন, তোর সেই গুণধারী ননদিনীটা কোথায়? তাকে তো দেখছি না। একসাথে তো গেলেন, তা সে বাড়ি ফিরল না কেন? আরু এবার কি বলবে, কারণ সানা বারবার বারণ করেছিল যে সত্যিটা না বলতে। আরু আমতা আমতা করে বলল, আসলে মামুনি, ও তো তিথির বাড়িতে গেছে। তিথি একটু সমস্যার মধ্যে আছে তো তাই। আমারও যাওয়ার কথা ছিল, তবে উনি কোথায় যাবে বললো, সেজন্য আমি যেতে পারলাম না। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। এখন আবার খাবার কিসের? আমি কিছু খাবো না। তোমরা আমাকে এত খাওয়াচ্ছ যে দেখবে কোন দিন আমি কুমড়োর মতো হয়ে যাব, সেদিন আমাকে চিনতেই পারবে না। আনিকা খান আরুকে জড়িয়ে ধরলেন, তারপর আরুও ওনার সঙ্গে হেসে ফেললেন। আরু আনিকা খানকে সারিয়ে বলল, মামুনি, তোমার সেই বোনটা কই? ওনাকে তো দেখছি না। রাইসা আর রেনু দুজনেই দুদিনের জন্য একটু বেরিয়েছে। আরু ভুরুকুচকে তাকিয়ে বলল, কোথায় গেছে মামুনি? ও বলল যে ও ছোটবেলার ফ্রেন্ড মধুমিতার বাড়িতে গেছে। কবে ফিরবে সেটা তো কিছু বলে যায়নি। রাইসা আপু রাজি হয়ে গেল? আনিকা খান আরুর কান ধরে বলল, বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস দিন দিন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আরু হেসে রুমের ভিতরে গেল। যাক, দুদিন রাইসা বাড়িতে নেই, একটু নিশ্চিন্তে থাকা যাবে। আজকে আরু একটু বই নিয়ে বসেছে। কালকে আরিশের ওপর রাগ করে বসলো, আজকে স্বইচ্ছাই বইটা ধরেছে, কারণ ওকে পড়তে না দেখলে আরিশ খুব বকাঝকা করবে। যেখানে আরিশ ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করে, সেখানে ও কিনা এতখর বাঙালি, যাকে ঠেলে ঠেলে সব কাজ করাতে হয়। ভাবতে মাঝে মাঝে নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করে। আরও মনে মনে ভাবছে, এবছর যদি ভালো রেজাল্ট না হয় তো উনি আমাকে যা শোনাবে তা শোনার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এখন থেকেই। আরও আরিশের মিমিক্রি করতে লাগলো। এটা তোমার থেকে আশা করা যায় না আরু পাখি। আমি চাই না তুমি কোনো অংশে আমার থেকে কম হও। আমার সঙ্গে সমান তালে তোমাকে জীবনে এগিয়ে চলতে হবে, নীতিপরায়ণ হতে হবে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের দেখাতে হবে। আরিশ দরজা দাঁড়িয়ে হেলান দিয়ে আরুর কাণ্ড কারখানা দেখছে। খুব হাসি পাচ্ছে তার, তবে এখন আসলে চলবে না। আরুকে একটু পরখ করে দেখতে চাচ্ছে। হাসতে হাসতে আরুর হঠাৎ চোখ গেল দরজার দিকে। তাকাতেই ভয়ে গলা শুকিয়ে আসলো। আস্তে আস্তে বলল, এমা, আপনি কখন এলেন? আমি তো আপনাকে খেয়ালই করিনি। আরিশ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ধীর পায়ে আরুর দিকে এগিয়ে গেল। তারপর এক পর্যায়ে আরুর সঙ্গে লেপটে গেল। আর তো জান যায় যে অবস্থা। আরিশ এখন কি শাস্তি দেবে এটাই ভাবছে। আরিশ গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, ঠিক কি বলেছিলে? আমার মতো ভালো মানুষ হবে, তাই না? আমার মতো ভালো মানুষ তুমি আর দেখেছো? তুমি কি জানো না আমি কতটা ভালো? আমি তো জাস্ট। আর কিছু বলতে পারলো না। তার আগে আরিশ ওর ঠোঁটজোড়া দখল করে নিল। সানা সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরে এসেছিল। প্রথমে সবটা ঘেটে গেল, পরে আরুষিকে সবটা সামলে নেয়। আরিশের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আরু, আর আঙ্গুল দিয়ে আরিশের বুকের উপর আঁকিবুকি করছে। ঘুমাবে কখন আরু পাখি? ঘুম আসছে না আমার। তিথির ব্যাপারটা নিয়ে চিন্তিত কি? দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে নীরবতা কাজ করলো।
তারপর হঠাৎ আরও আরশের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা প্রিন্সিপাল স্যার আজকে আপনাকে কেন ডেকেছিলেন? আরশি একটু থেমে বলল, আসল কথাটাও চেপে গেল, কারণ সারপ্রাইজটা কালকে আরুকে দেবে। আজকে বলে দিলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। ও এবার ঘুমিয়ে পড়ো আরু পাখি, অনেক রাত হয়েছে বলে আরুর মাথায় হাত বুলাতে লাগলো। এক পর্যায়ে আরু ঘুমিয়ে পড়লো আর আরিশও। আজকে গোটা খান বাড়িতে খুশির মেজাজ। আজ সব কয়টা ইউনিভার্সিটির মধ্যে টপ রেজাল্ট করেছে, আর এমন রেজাল্ট আজ অবধি খুব কমই হয়েছে। নিজের উপরে আরশের আত্মবিশ্বাস ছিল বরাবরই। আরও তো খুশিতে প্রায় কেঁদে ফেলেছে। সবাই খুব খুশি আরিশের সাকসেসে। আরশের মা আরশের সমস্ত পছন্দের খাবার রান্না করেছেন। গোটা বাড়িতে খুশির ঝলক। আর রুমে ঢুকতেই দেখলো আরশ খাটে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে নিশ্চিন্তে ফোন দেখছে। আরশকে দেখে মনে হচ্ছে যেন কোনো কিছুই হয়নি, খুব নর্মাল। আরও আরশের কাছে গিয়ে বলল, আমি জানতাম আপনি এরকমই একটা রেজাল্ট করবেন, আপনার থেকে এগুলো আশা করা যায়। আরশ ফোনের দিকে তাকিয়ে বলল, আর তোমার থেকে? আরশি মুখ ফসকে বলে ফেল, আমরা তো ল্যাদখোর বাঙালি, আমাদেরকে ঠেলে ঠেলে পড়াতে হয়, আমাদের দ্বারা কি আর এসব সম্ভব? আরশ আরুর উত্তর শুনে ওর হাত ধরে কাছে টেনে নিয়ে ওর সঙ্গে মিশিয়ে নিল। তারপর আরুর মুখের উপর আশ্রে পড়া চুলগুলো কানের পেছনে গুঁজি দিয়ে কানে একটা জোরে কামড় দিল। আপনি আমাকে কি মনে করেন বলুন তো, যখন তখন এভাবে কামড়ে দেন? তোমাকে তো আমি সোজা করেই ছাড়বো, না হলে আমার নাম হারিশ খান নয়। আরও নিজেকে আরশের থেকে ছাড়িয়ে মুখ ভ্যাংচিয়ে বলল, এত সহজ নয় আমাকে সোজা করা। এই রুম থেকে বেরিয়ে গেল। আয়েশ এবার মুচকি এসে ফোনের উপর দৃষ্টি নিক্ষেপ করলো। দুপুরের খাওয়া দাওয়া করে আরু আর আরিশ দুজনে শুয়ে আছে। আজ অনেকদিন পর নিজেকে কেমন চিন্তামুক্ত লাগছে আরিশের। আরিশ আরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আরুও চুপচাপ আরিশের বুকে মাথা দিয়ে শুয়ে আছে, কোনো কথা বলছে না। এটাই হলো ওর একমাত্র নিরাপদ জায়গা। নিস্তব্ধতা কাটিয়ে আরু বলে উঠল, আচ্ছা আপনি এত ট্যালেন্টেড কেন? আরিশ আরুকে ওর নিচে শুয়ে দিয়ে ওর উপর ঝুঁকে গেল। আমি ট্যালেন্টেড নই। আমি জানি যারা ট্যালেন্টেড হয় তারা তাদের ট্যালেন্টটাকে স্বীকার করতে চায় না, এই যে যেমনটা আপনি। সত্যিই যদি তাই হয় তাহলে আমার ছোট্ট আরু পাখিটাও হবে ট্যালেন্টেড, কি বলো? আরু আরিশের কথা শুনে লজ্জা পেয়ে গেল। আমার বউটা লজ্জা পায়? বাবা, আমার তো জানাই ছিল না তা। আরু আরিশের বুকে কিল মেরে পড়ল, আপনি সব সময় আমাকে এভাবে লজ্জা দেন কেন বলুন তো? আমি তোমাকে কখন লজ্জা দিই আরু পাখি? আরু কথা ঘোরানোর জন্য বলল, আজকে একটা এত ভালো দিন, চলুন না আমরা আজকে কোথাও ঘুরতে যাই। কোথায় যাবে আরু পাখি? এই আশেপাশের কোথাও, সবাই মিলে একসাথে অনেকটা সময় কাটাবো, খুব ভালো লাগবে। আচ্ছা তাহলে বিকেলে রেডি হয়ে থেকো, সবাই মিলে একসাথে বেরোনো যাবে। আরুষি আরিশের গালে হালকা করে কিস করে বলল, থ্যাংক ইউ। আমাকেও তো এখন রিটার্ন দিতে হয় বলে আরুষির ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো। বিকালবেলা ওরা সবাই বেরিয়েছে। আফজাল খান আর আনিকা খানকে ওরা নিতে চেয়েছিল, তবে ওনাদের মুখে একই কথা, এসব ছোটদের মাঝে আমরা গেলে তোমাদের আনন্দটাই মাটি হয়ে যাবে, আমরা বরং অন্য কোনো দিন যাব। আরুষি অনেকবার তাদের বোঝানোর চেষ্টা করেছে যে তাদের আনন্দ নষ্ট হবে না, বরং গেলে আনন্দটা দ্বিগুণ হবে, কিন্তু তা ওনাদের দুজন গেলেন না। সানা, আরু আর আরিশ তিনজনই গেটের সামনে দাঁড়িয়ে আছে, আরবের আসার অপেক্ষা করছে। আচ্ছা আরু পাখি, আরবের জন্য আমরা যে অপেক্ষা করছি সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি আমাকে গাড়ি বার করতে দিলে না কেন? গাড়ি না হলে আমরা যাব কিসে? সত্যিই তো, তোমরা যাবা কিসে? ওদের কথা বলতে বলতে আরব চলে এসেছে একটা রিক্সা করে, আর তার পিছনে আর একটা। ওই তো আরব ভাইয়া রিক্সা নিয়ে চলে এসেছে, এখন আমার রিক্সায় যাব। আরিশ আরুষির কথা শুনে মুচকে হাসলো। ও জানে মেয়েটা বরাবরই বাচ্চা স্বভাবের, দিন রিক্সাতে গেলে মন্দ হবে না ব্যাপারটা। তাছাড়া এরকম সৌভাগ্য তো ওর আর কখনো হয়নি। আরুষির কথা মতো আরাবাসানা একটা রিক্সাতে বসলো, আর আরু আর আরিশ আরেকটাতে। রিক্সায় উঠতেই আরিশ রিক্সার ছাউনিটা মেলে দিল। আরুষি আরিশের দিকে তাকালো। ছাউনিটা আপনি দিলেন কেন? এটার কি এখন খুবই প্রয়োজন ছিল? আমার কেমন একটা লাগছে আরু পাখি। আরুষি আর কিছু না বলে রিক্সার ঝাপটা ফেলে দিল। সৌন্দর্যটাকে ভালো লাগার চোখে দেখুন, আর সেটার মাঝে যদি হাজারো আত্মসম্মান বোধ আর বিলাসিতার প্রবেশ করানোর চেষ্টা করেন, তাহলে সেটাও নগর সভ্যতার একটা কলুষিতার মধ্যে যুক্ত হয়ে যায়।
আরিশ আরুষির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেয়েটা অল্প বয়সী হলেও কতটা বোঝে, কতটা গভীরভাবে এই ছোট ছোট ব্যাপার স্যাপারগুলো। কিন্তু আরিশ কখনো এই ব্যাপারগুলো ভেবে দেখার সুযোগই পায়নি। মুচকি হাসিতে আরিশ আরুকে বলল, তুমি এত কিছু কি করে জানো? আরু পাখি। আরুষি শান্ত দৃষ্টিতে আরিশের দিকে তাকালো। এগুলো বোঝার জন্য কিছু জানার প্রয়োজন হয় না, ভালোবাসা চোখে দেখলেই আপনা আপনি অনুভূতি চলে আসে। কথায় কথায় রিকশার ঝাঁকুনিতে আরিশ টলমল হয়ে গেল এবং ভয়ও পেয়ে গেল। কিন্তু পরক্ষণে আরুষি আরিশের হাতটা ধরে নিল। ভয় নেই, আমি থাকতে আপনার কিচ্ছু হবে না। আরিশ শুধু আরুষিকে মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে, কারণ ও আজকে যেন একটা নতুন আরুষিকে দেখছে, যে সবসময় বাচ্চাদের মতো ব্যবহার করে। তাকেও যেন আজকে স্বাবলম্বী মনে হচ্ছে। অন্য দিনের তুলনায় এক অপরূপ সৌন্দর্য কাজ করছে। রিকশা চলছে, আরিশ আর আরুষি দুজন হাত ধরে বসে আছে। আরিশ ক্রমাগত ভয় পাচ্ছে রিকশা থেকে পড়ে যাওয়ার, তাই আরু শক্ত করে আরিশের হাত জড়িয়ে ধরে রেখেছে। বাতাসে উড়ে যাওয়ার চুলগুলো বারবার মুখে এসে আশ্রয় পড়ছে, তবে বিরক্ত হচ্ছে না। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে আরুষির মাঝে। রাস্তায় গাড়ির আওয়াজ, মানুষের কোলাহল, এই সমস্ত কিছু যেন আজ উপেক্ষিত ওদের ভালোবাসার কাছে। আরুষির পছন্দ করে দেওয়া নীল রঙের পাঞ্জাবিটা পরেছে আরিশ, আর নিজেও তার সঙ্গে ম্যাচ করে নীল রঙের শাড়ি পরেছে। হাতে কাচের চুড়ি আর হালকা মেকআপ। এই বাচ্চা মেয়েটার প্রেমে আরিশ কিভাবে পড়ল সেটাই ভাবছে এখন। আরিশের এখনো মনে আছে আরুর ভার্সিটির সেই প্রথম দিনের কথা। ভার্সিটির ব্রাড গেটটা পার করে একা একা হেঁটে আসছিল আরু, আর সব কিছু ছিল অজানা তার কাছে। এদিক ওদিক তাকাতে তাকাতে সব কিছু বুঝে ওঠার চেষ্টা করছিল। অনেক কিছু জিজ্ঞাসা করতে করতে আসছিল, তবে শেষে গন্তব্যটি হলো আরিশ। মালিয়ার ম্যাথের একটা ক্যালকুলেশন মিলছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পরও না পেরে আরিশের কাছে নিয়ে গেল। দেখা মাত্রই সলভ করার আইডিয়া আরিশের মাথায় চলে এলো, তবে তা শুরু করার আগেই হঠাৎ একটা মেলি কণ্ঠস্বর কানে ভেসে আসতে মনোযোগ কিছুটা ব্যাঘাত ঘটল। বিরক্তি নিয়ে সামনের দিকে তাকাতে দেখতে পেল একটা স্বল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। শরীরের গঠনও বেশ, দেখে বয়সটা আন্দাজ করা যাবে না। চোখ দুটো টানা টানা, কপালের চুলগুলো বারবার আশ্রে পড়ছে মুখে। চোখের কোণে জমে থাকা কাজলটাও চোখের সঙ্গে লেপটে গেছে। হলুদ রঙের থ্রি পিস পরিহিত মেয়েটি পরিপাটি দেখাচ্ছিল। এর আগে একটা মেয়েকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করেনি আরিশ। আরুষি হলো তার জীবনের প্রথম নারী, যাকে সে এতটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে। আপু, আপনি কি একটু বলতে পারবেন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টটা ঠিক কোথায়? মালিয়া বেশ অবাক হয়েছিল আরুর কথা শুনে। তার থেকেও বেশি অবাক হয়েছিল আরিশ, কারণ দুজনেই ভেবেছিল যে আরু হয়তো আরিশকে জিজ্ঞাসা করবে। আরিশ একজন সুপুরুষ, গোটা ভার্সিটির মেয়েদের ক্রাশ। নতুন সব মেয়েরা ইতিমধ্যেই ওর সঙ্গে গভীর আলাপচারিতার চেষ্টা করেছে, তবে কাউকেই পাত্তা দেয়নি আরিশ। তুমি কি আমাকে বললে? আরু কিন্তু কিন্তু করে বলল, হ্যাঁ আপু, আমি তো আপনাকেই বললাম, কেন আপনার মনে হলো না? সেটা নয়, আসলে এমনিতেই। বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, হল 3rd ফ্লোরে, কর্নারের রুমটা 212 নম্বর, সেটাই। থ্যাংক ইউ সো মাচ আপু। আরিশ ততক্ষণ আরুর দিকে তাকিয়েছিল যতক্ষণ না আরুষি ওর চোখের সামনে থেকে মিলিয়ে গেছে। মালিয়া ও আরিশের কাণ্ড দেখে কিছু বলার সাহস পায়নি, কারণ আরিশ এসব মেয়েদের ব্যাপারে কথা বলতে একদমই পছন্দ করে না। সেই দিন আরুষির মাঝে আলাদা একটা ভালো লাগা কাজ করছিল আরিশের প্রতি, সবার থেকে অন্যরকম, কারোর সঙ্গে মেলে না। কথাগুলো ভাবতে ভাবতে আরুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে আরুকে জড়িয়ে ধরল। আরুও আরিশের কাঁধে মাথা রেখে ওদের যাত্রাটা অনুভব করতে লাগলো। রিক্সা থেকে নামতে আরাফ আসানা ওদের কাছে এগিয়ে এলো। আরাফ আরিশকে কিছুটা কিন্তু কিন্তু করে বলল, আসলে কি বলতো? আরাফের কথার টোন শুনে আরিশ বুঝতে পেরেছে যে আরাফ কি বলতে চাইছে, তাই আর বেশি হেয়ালি না করে আরিশ বলল, বুঝতে পেরেছি, তোদের আলাদা সময় চাই, তাই তো? আচ্ছা যা, তবে একসঙ্গে কিন্তু বাড়িতে ফিরতে হবে, বলে দিলাম। হ্যাঁ নিশ্চয়ই। কত ভালোবাসে সানাকে আরব ভাই, তাই না? যেমনটা আমি তোমাকে বাসি। তারপর দুজন সামনে হাতে হাত ধরে এগিয়ে হাঁটতে লাগলো। একটা পার্কে বেড়াতে এসেছে ওরা দুজন। আশেপাশের কত ভালোবাসার মানুষ হাতে হাত রেখে বসে আছে, এখন তো সময় পার করছে। হঠাৎ কিছুটা দূরে নজর যেতে আরিশ আরুষিকে বলল,
আরু পাখি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আপনি এখন আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন? তবে কথাটা হয়তো আরিশ শুনল না, বলার আগেই চলে গেছে। আরুষির একটু রাগ হলো আরশির উপর, না বলে হুট করে কোথায় চলে গেল তাই। তারপর দৃষ্টি নিক্ষেপ করলো লেকের জলের দিকে। বিকালের সূর্যের আলোতে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। ওর খুব ইচ্ছে হচ্ছে এখন জলে পা ডুবিয়ে বসে থাকার, তবে যার সঙ্গে বসে থাকবে সেই মানুষটাই উধাও হয়ে গেল। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আরু পর হয়ে চলেছে, তবে আরিশের আসার নাম নেই। হঠাৎ করে চুলে আলতো স্পর্শ পেয়ে বুঝতে পারল যে আরিশ এসেছে। তার সঙ্গে একটা সুন্দর সুগন্ধ বাতাসে ভেসে আসছে। বুঝতে বাকি রইল না যে বেলি ফুলের মালাটা সযত্নে হাত খোপা করে আরিশ ওর মাথায় বেঁধে দিয়েছে। মুচকিয়ে হাসছে আরু আরিশের কাণ্ড দেখে। আরিশের সমস্ত রোমান্টিকতা আজকে খুব সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে। অদ্ভুত এক ভালো লাগা সৃষ্টি করছে। আরিশ তারপর আরুষিকে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে গালে হাত রেখে বলল, তোমার জন্য মালটা আনতে গিয়েছিলাম আরু পাখি। আমি জানি আমি খুব লেট হয়ে গেছি। আই এম রিয়েলি সরি। আরিশের কাণ্ড দেখে আরো মুচকি এসে ফেল। এত লোকের মাঝে আরিশর কাছে ক্ষমা চাওয়ার জন্য কান ধরতেও দ্বিধাবোধ করেনি। আরুষি আরিশের হাতটা কান থেকে নামিয়ে নিয়ে বলল, কান ধরতে হবে না, আমি আর রেগে নেই। আরিশ আর আরু দুজনে মুচকি হাসতে লাগলো। চলুন না ওই লেকের ধারে যাই, আমার খুব ইচ্ছা ওখানে যেতে। ওর আরু পাখি বলেছে, তার মানে যেতেই হয়। দুজন জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছে আর ভালোবাসাগুলো মিলিয়ে দিচ্ছে একসঙ্গে। হঠাৎ আরুর কাঁধে আলতো একটা হাতের স্পর্শ পেতেই অত্যন্ত কৌতূহলের সঙ্গে পিছনে তাকিয়ে দেখে ছোট্ট একটা পিচ্চি বাচ্চা দাঁড়িয়ে খিলখিল করে মুখটা হাত দিয়ে চেপে ধরে হাসছে আরুর দিকে। বাচ্চাটার হাসি দেখে আরুর মন ভরে গেল। বাচ্চাটিকে দেখে আরু আর আরিশ দুজনে জল থেকে উঠে এলো। আরিশ নিচু হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। আরু মেয়েটার গাল দুটো টেনে, তোমার নাম কি? আরিশ আর আরু মুচকি হাসছে। আরুষি আরিশের থেকে আরুষিকে কোলে নিল। তোমার তো দেখছি আমার আরু পাখির মতো নাম। তোমার আলু পাখি আতে, কিন্তু জানো তো আমাদের নেই। আমাদের তো টিয়া পাখি আতে, সে আমার সঙ্গে কথা বলে। তাই? তা তোমার আলু পাখিটা কোথায়? আরিশ আয়ুষির গালে চুমু দিয়ে বলল, তুমি যার কোলে উঠেছো সে আমার আলু পাখি। এ বাবা, তোমার আলু পাখি তো ওলের না, কি পত্তা। আয়ুষির পাকা পাকা কথা শুনে ওরা দুজনেই হাসতে হাসতে শেষ। তারপর আধো আধো কণ্ঠে কথাগুলো সৌন্দর্য যেন দ্বিগুণ করে দিয়েছে। আম্মু, তোমার এই সুন্দর নামটা কে রেখেছে? আমার দাদিমা রেখেছে। তা তোমার দাদিমা কোথায়? জানো তো, আমার দাদিমা রোজ নামাজ পড়তে গিয়ে খুব কান্না করে। আরিশ আর আরুষি দুজন দুজনের দিকে অবাক চোখে তাকালো। তারপর আরিশ বলল, তা তোমার দাদিমাকে কি কেউ বকা দেয়? না না, দাদিমা তো আমার ফুপি আম্মুর জন্য কাঁদে। কি হয়েছে তোমার ফুপি আম্মুর? দাদিমা ফুপিকে খুঁজে পায় না, কোথায় হারিয়ে গেছে বলে আয়ুষি কান্না করে দিল। ওদের কথায় কথায় আয়ুষির বাবা মা কান্না শুনে ছুটে এলো। আসিফ, আয়ুষির বাবা, আই এম রিয়েলি সরি, ও আপনাদেরকে বিরক্ত হলো। আসলে আমার আম্মু একটু অসুস্থ তো, তাই ওনাকে একটু খেয়াল রাখতে গিয়ে আয়ুষি এখানে চলে এসেছে। কোথায় আপনার মা? আসলে ওইদিকে বসে আছি একা একা। আমি আর আমার ওয়াইফ এতক্ষণ ওখানে ছিলাম, তার মাঝে আয়ুষে চলে এসেছি। আপনার মা কি খুব অসুস্থ? অসুস্থ, তবে তা মানসিক দিক থেকে। আয়ুষি যখন ওনার কথা বলছিল তখন আরুষির কষ্ট হচ্ছিল, আর এখন যখন উনি এখানে আছেন তাহলে দেখা করতে সমস্যা কোথায়? আপনার মা কি খুব অসুস্থ? আমরা কি ওনার সঙ্গে একটু দেখা করতে পারি? আই মিন, এত দূর অবধি পরিচয় হয়ে দেখা না হলে খুব খারাপ লাগবে আর কি। কোনো সমস্যা নেই, আসুন। আরুষি আয়ুষিকে কোলে করে আরশের সাথে ওনাদের পিছন পিছন যেতে লাগলো। আরু যত এগিয়ে যাচ্ছে হার্টবিটটা যেন ততই বেড়ে চলেছে, তবে কেন তা জানে না। ওনার সামনে যেতেই বুকের ভিতর মুছে দিয়ে উঠল। উনি এক মনে সামনের দিকে তাকিয়ে বসে আছেন, হয়তো দীর্ঘ কোনো ব্যথা নির্মূল করার চেষ্টা করছেন। পাশে বসে আছেন প্রায় 70 বছরের বয়স্ক একজন লোক। বুঝতে বাকি রইল না যে এটা ওনার স্বামী। আরুষি ধীর পায়ে ওনার সামনে যেতেই অদ্ভুত এক টানে উনি আলতো চোখে আরুর দিকে তাকালেন। চোখ দিয়ে ওনার পানি গড়িয়ে পড়ল। আরুষি হাঁটু গেড়ে বসে ওনার চোখের জলটা মুছিয়ে দিল। উনি নিস্তব্ধ, যেন কথা বলার ভাষাটা হারিয়ে ফেলেছেন এমন।
আপনি কাঁদবেন না প্লিজ, আপনাকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আরুষির গালে আলতো করে স্পর্শ করে বলেন, আমার মেয়েটাও যদি আজ আমার কাছে থাকতো তাহলে সেও তোমার মতোই হতো। বড্ড মনে পড়ে তার কথা। ওনার স্বামী ওনার কাঁধে হাত রাখলেন, রেখে বললেন, ওর কপালে যেমন কন্যার সুখ থাকে না, হয়তো আমাদের কপালও নেই, আল্লাহ হয়তো রাখেননি। ওনাদের এমন আবেগপ্রবণ কথা শুনে আরুষির মনে হচ্ছে যেন ওনাকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদতে এবং ওনার কষ্টে নিজেকেও সামলে নিতে। রিক্সা করে বাড়ি ফিরছে আরু আর আরিশ। তবে আরুকে আর আগের মতো ঠিক প্রাণোচ্ছল দেখাচ্ছে না, যতটা না আসার সময় দেখাচ্ছিল। হয়তো ওই মহিলার কাতরতায় কষ্ট পেয়েছি খুব। তবে ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে ভাবতে চাই আরিশ। সেখান থেকে আসার আগে ওনাদের বাড়ির অ্যাড্রেসটা নিয়ে এসেছে আরিশ, যাতে যোগাযোগ বজায় থাকে। তবে এই মুহূর্তে আরুষিকে সামলানোটা দরকার।